প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই অনলাইনের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তায়। দর্শক, আগস্ট মাস শোকের মাস। এই মাসেই আমরা হারিয়েছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু রহমানকে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন মানুষ। এই দুজন মানুষই বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করছে বাংলাদেশের জন্য। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছে শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান এবং তার সাথে আছে ডাকসু সদস্য নিপু ইসলাম তন্নি। আজকে আমরা এই অতিথি দুজনের সাথে কথা বলবো, বঙ্গবন্ধুর ব্যাপারে অনেক কথা হবে, বাংলাদেশের ব্যাপারে অনেক কথা হবে। আপনারা আছেন আমাদের সাথে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের লাইভে করতে পারেন। আপনাদের দুজনকেই অনেক আমন্ত্রণ আমাদের কথাবার্তা স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই আমরা একটু রবিন ভাইয়ের কাছে আসি। রবিন ভাইয়ের বর্তমান ব্যস্ততা কী নিয়ে? আমি জানি আপনি একজন প্রকাশক, অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের আজকে সময় দিয়েছেন, কিন্তু বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে আমরা একটা জিনিস নিয়ে ব্যস্ত আছি, সেটা হচ্ছে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ আগামী বছর। তা আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই আগস্টে আমরা বঙ্গবন্ধুর উপরে 100 বই নিয়ে আমরা একটা বই গাড়িতে বইমেলা করছি, ভ্রাম্যমাণ বইমেলা। এই গাড়িটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আছে এবং এটা ঢাকার বাইরেও আমরা যেটা চেষ্টা করছি যে এটা 64 জেলায় যাবে এবং জেলার 64 জেলার বাইরেও আমাদের যতগুলো উপজেলা আছে সেগুলোতে আমরা এই বই গাড়ি নিয়ে যাব। পাশাপাশি আমরা অনেক গ্রামে নাম করা হাট হয়, এখনও বড় বড় বাজার এবং হাট হয়, সেই সব হাটেও আমরা বঙ্গবন্ধুর বইগুলো নিয়ে আমরা গাড়িটা নিয়ে যাব। তো সেই কাজটা আমরা করছি। আর পাশাপাশি আমরা যেটা করছি, আমরাও কিন্তু ফেসবুকে এই বঙ্গবন্ধু বইয়ের প্রচার প্রসারণা করছি, যেটা যেন তরুণরা, আজকের যারা তরুণ তারা যেন বঙ্গবন্ধু বইগুলো সম্পর্কে জানে, তার যে আত্মজীবনী, তার যে কারাগারের রোজনামচা, এই দুটো বই আমাদের প্রকাশনা না, কিন্তু আমরা এই দুটো বইকেও সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, কারণ এই দুটো বই তরুণদেরকে পড়তে হবে। যদি আমরা মনে করি যে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন দেখা এবং বাংলাদেশকে তৈরি করা, বাংলাদেশকে কিভাবে সে ভালোবাসবে, মানুষকে ভালোবাসা, এই সব কিছু মিলেই কিন্তু বঙ্গবন্ধুর এই যে আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা, এই দুটো বইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমরা যেটা মনে করি যে বই, আপনি এমনিতে গল্প, উপন্যাস, কবিতা, নানা ধরনের বই আপনি পড়তে পারেন, কিন্তু ব্যক্তিবিশেষের আমরা যখন দেখি যে পৃথিবীর বিখ্যাত জনকে মডেল হিসেবে যদি আমরা তরুণদের কাছে তুলে না ধরি, তখন কিন্তু আসলে তরুণরা পাবে না যে সে আসলে কার মতো হবে। এখন আমরা যদি বলি যে বাংলাদেশকে আপনি কীভাবে ভালোবাসেন, বাংলাদেশকে কীভাবে আপনি গড়ে তুলতে চান, তো বাংলাদেশকে গড়ে তোলার পিছনে যাদের ভূমিকা চায়, এই বাংলাদেশ হয়েছে বঙ্গবন্ধুর জন্য, এই বাংলাদেশ হয়েছে তাজউদ্দিন আহমদের জন্য, এই বাংলাদেশ হয়েছে মৌলানা ভাসানীর জন্য। তো এদেরকে আমি যেটা মনে করি যে এদেরকে আমরা তরুণদের মাঝে আরও তুলে ধরতে চাই যে এই মানুষগুলোর যে শ্রম, তাদের যে জীবনের যে জীবন উৎসর্গ করা এক অর্থে, সেই জায়গাগুলোকে আমরা তরুণদের কাছে তুলে ধরতে চাই যে এই মানুষগুলো এরকম, এই মানুষগুলোর জীবন এইভাবে কেটেছে এবং তারা বাংলাদেশকে তৈরি করেছে। দেন যে বাংলাদেশ তুমি একটা রেডিমেড পেয়েছো, সেই বাংলাদেশকে তুমি কিভাবে কাজে লাগাতে চাও, তুমি কিভাবে সেই বাংলাদেশে কাজ করবে, সেই বাংলাদেশ নতুন করে কিভাবে বাংলাদেশকে তুমি ভালোবাসবা, বাংলাদেশ গড়ে তুলবা, এবং এই বাংলাদেশ গড়ে তোলার পিছনে আজকের যারা তরুণ, তার আগামী দিনের যে বাংলাদেশ, সেটা তো পুরো তাদের হাতে। ফলে তারা যেন কখনোই না হয় যে বাংলাদেশের মতো আমাদের দেশে বঙ্গবন্ধুর মতো একজন এত বড় নেতা ছিল, আমাদের দেশে মৌলানা ভাসানীর মতো এত বড় নেতা ছিল, আমাদের দেশে তাজউদ্দিন আহমদের মতো এত বড় নেতা ছিল। আমরা যেন কখনোই মনে করি না যে আমরা রাজনৈতিক শূন্যতায় আছি, আমরা রাজনীতি বুঝি না এবং আমরা রাজনীতিহীন। আমি যেটা দেখি যে আমাদের সমাজে একটা প্রচার আছে যে রাজনীতি হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, সেটা কিন্তু আমরা কখন দেখলাম? আমরা যখন দেখলাম বাংলাদেশ হয়েছে এবং আমাদের সময় আমরা দেখছি যে রাজনীতি আসলেই সবচেয়ে খারাপ জিনিসটি হচ্ছে রাজনীতি। কারণ আমরা দেখছি যে মানুষ রাজনীতির নামে ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছে, মানুষ রাজনীতির নামে একজনকে হত্যা করছে, খুন করছে, রাজনীতির নামে বাড়ি দখল করছে। দেন আমরা যাদের গল্প আমরা বলছি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই মৌলানা ভাসানী, তাজউদ্দিন আহমেদ, তাদের সময় কিন্তু এসব হয়নি। তারা কিন্তু রাজনীতিবিদ, তারা রাজনীতিবিদ, তারা একটা বাংলাদেশ গড়েছেন। কিন্তু আমাদের রাজনীতিবিদরা, আমাদের এখন যারা রাজনীতি করছেন, তরুণরাও আমি বলবো, তারাও কিন্তু দখলের রাজনীতি করতে চান। তারা একটা দোকান থেকে চাঁদাবাজি করতে চান, একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করতে চান। এটা হচ্ছে একটা রাজনৈতিক পরিচয়, কিন্তু আসলে তো রাজনৈতিক পরিচয়টা না। আমরা যদি দেখি যে আমাদের রাজনৈতিক পরিচয় কি, আমাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে বঙ্গবন্ধুর এই যে জেল খাটা, তার জীবনে 17 বছরের মতো তিনি একটা জেল কেটেছেন।
তো এই যে 17 বছর প্রায় 17 বছর তার জেল জীবন মাত্র এই ত্যাগ তিতিক্ষা সহ্য করে যে তারা এত সেটা কিন্তু মানুষের জন্য, মানুষের সংগ্রাম লড়াইয়ের জন্য তারা সেটা করেছে। এই যে রাজনীতি, সেই জিনিসটা আমরা তরুণদের কাছে প্রচার করতে চাই যে রাজনীতি হচ্ছে যে তুমি তোমার নিজের জীবনেরও অনেক ত্যাগ আছে, জীবনের ত্যাগ আছে, সেই বড় মানুষগুলোকে তুমি ফলো করো। মানে এটা নিয়ে আপনারা বর্তমানে এখন কাজ করছেন? এটা নিয়ে আমরা কাজ করছি এবং এই যে বঙ্গবন্ধুর উপর বই, যে বই গাড়িতে আমরা তার উপরে বই, তার উপরে উপন্যাস, তার উপরে কবিতা লেখা, তার জীবনের নানা দিক নিয়ে যেসব বিশ্লেষণ আসে সেই সব বই 100টা বই নিয়ে আমরা সারা দেশ ঘুরবো। এবং আমরা আপাতত আগস্ট মাসে ঢাকা শহরে আছি এবং এরপরে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই বই নিয়ে যাবো। আচ্ছা, এবং আমাদের চ্যানেল আই অনলাইন আপনাদের মিডিয়া পার্টনার হিসেবে আছে। আচ্ছা, আপনার কাছ থেকে তো অনেক কথা শুনলাম, এখন আমাদের আরও একজন অতিথি তন্নি, আপনার কাছে চলে এলাম। ভেবেছিলাম অন্য একটা প্রশ্ন করব, ব্যক্তিগত কোনো প্রশ্ন, কিন্তু যেহেতু একটা কথা আসলো যে বর্তমানে তরুণ রাজনীতিবিদ যারা আছে তারা দখলের রাজনীতি করে, এরকমটা আমরা অনেকের কাছ থেকেই শুনেছি এবং আমাদের যিনি প্রকাশক তিনিও এই কথাই বলেন। আপনার কি মনে হয় একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে? প্রথমেই যেহেতু এটা শোকের মাস, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারের যারা নিহত হয়েছিলেন এবং অন্যান্য যারা নিহত হয়েছিলেন তাদের সবার প্রতি। একটি কথা কি, রাজনীতি আসলে মানে শুধু দখলদারিত্বের জায়গায় কিন্তু নেই। এখন বর্তমান সময়ে আমি যেটি মনে করি, রাজনীতি হচ্ছে মেধার রাজনীতি। এখনকার যে রাজনীতি আপনি দেখুন, যারা দখলদারিত্বের রাজনীতি করছে তারা কিন্তু টিকে থাকতে পারছে না, কিন্তু যারা মেধার রাজনীতি করছে তারাই কিন্তু বর্তমান সময়ে টিকে থাকছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেভাবে চিন্তা করি বা ভবিষ্যৎ রাজনীতিবিদদের আমরা যেভাবে চিন্তা করি সেটা কিন্তু মেধার ভিত্তিতে চিন্তা করি। কারণ সেই অস্ত্রের ঝনঝনানি এখন কিন্তু নেই, এখন কিন্তু সেই ক্যাডার বাহিনীর যে রাজনীতি সেটি কিন্তু এখন নেই। এখন রাজনীতিবিদদের ভেতরে আমরা কোন জিনিসগুলো বেশি লক্ষ্য করি বা কোন জিনিসগুলো বেশি চাই, সেটি হচ্ছে যে জিনিসগুলো বঙ্গবন্ধুর ভিতরে ছিল। দেখুন, একটা বিশাল একটা শূন্যতা তৈরি হয়েছে। বঙ্গবন্ধুকে 75-এ যখন মেরে ফেলা হলো, অর্থাৎ সেই সময় বাংলাদেশের লাল সবুজের পতাকার ভেতরে কিন্তু একটি কলঙ্ক যুক্ত হলো। সেই কলঙ্ক থেকে বের হতে দীর্ঘ সময় আমাদের লেগে গেছে। এর ভিতরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে এবং এই ক্ষমতার যে দখলদারিত্ব ছিল সেই সময় কিন্তু যারা ভবিষ্যতে লিড দিবে, যারা ভবিষ্যতে নেতৃত্বে আসবে, তারা কিন্তু রাজনীতির প্রতি এক ধরনের অনীহা প্রকাশ করেছে। আমি এটিকেও কোনোভাবে সমর্থন করি না বর্তমান সময়ে এসে, কারণ রাজনীতি শুধু করার জিনিস নয়, আমাদের প্রত্যেকের ভিতরে এক ধরনের রাজনৈতিক সচেতনতা বোধ থাকা উচিত। শুধুমাত্র মিছিল মিটিং বা কোনো আন্দোলন সংগ্রামে থাকার মানেই যে রাজনীতি, আমি সেটি মনে করি না। রাজনীতি আপনি ঘরে বসেও করতে পারেন, আপনার মতামত প্রকাশের মাধ্যমে করতে পারেন। এখন অনেক বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, যেখানে যে কোনো ধরনের অন্যায়, যে কোনো ধরনের দখলদারিত্ব, যে কোনো ধরনের এই যে অসামাজিক কার্যকলাপ যদি কোনো রাজনীতিবিদ এর সাথে যুক্ত থাকে সেটি কিন্তু খুব সহজেই উঠে আসছে, যেটি হয়তো বা পূর্বে ছিল না। সেই জায়গা থেকে আমি মনে করি প্রত্যেকটি ব্যক্তি তার অবস্থানে থেকে যদি সচেতনভাবে রাজনৈতিক আদর্শ ধারণ করে পথ চলে, তাহলে রাজনীতি নিয়ে আমরা যে ধরনের মত শুনি সেই মতগুলো থাকবে না। তবে সেই জন্য প্রথমে যেটি করতে হবে, নিজেকে রাজনীতি সম্পর্কে জানতে হবে, রাজনৈতিক কার্যকলাপগুলো কিভাবে পরিচালিত হয় সেই কাঠামোগুলো জানতে হবে। এখন আমি যদি সেই কাঠামো সম্পর্কে না জানি, দোষারোপের রাজনীতি করি শুধুমাত্র ঘরে বসে, তাহলে কিন্তু আমার দায়িত্বটি চলে যায় না। যদি সেটিই হতো তাহলে আজকে আমরা বঙ্গবন্ধুকে পেতাম না। কারণ যখন বঙ্গবন্ধু এদেশের হাল ধরেছিলেন তখন বঙ্গবন্ধু শুধু একটি নাম ছিলেন, কিন্তু বর্তমান সময়ে এসে বঙ্গবন্ধু কিন্তু শুধু একটি নাম না, বঙ্গবন্ধু হচ্ছে সমগ্র বাংলাদেশের পরিচিতি। বঙ্গবন্ধু হচ্ছে 56,000 বর্গমাইল, বঙ্গবন্ধু হচ্ছে লাল সবুজের সেই পতাকা। বঙ্গবন্ধু বললেই আমার চোখের সামনে ভেসে ওঠে আমার সমগ্র সমাজকে। তো সেই চিত্রটি কিন্তু বঙ্গবন্ধু একদিনে তৈরি করতে পারেনি। তার রাজনৈতিক দক্ষতা, তার যে ধরনের একাগ্রতা ছিল, রাজনীতির প্রতি তার যে ধরনের মানসিকতা ছিল, সচেতনতা বোধ ছিল, সেটির ভেতর থেকে কিন্তু আজকে আমরা বঙ্গবন্ধুকে পেয়েছি। তো কালের পরিক্রমায় আমাদেরকেও বঙ্গবন্ধু হয়ে উঠতে হবে, কারণ সেই জায়গাটি যদি আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে এসেছিলেন সেটির যে মানে এখন পর্যন্ত যে শূন্যতাটি আমরা কিন্তু সেটি দেখতে পাবো। দেখুন, 75-এর পরে অনেক বড় একটি শূন্যতা তৈরি হয়েছিল এবং যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আসলেন দেশে, আসার পরে সেই জায়গাটি ধরে রাখার চেষ্টা করলো, এবং বর্তমান সময়ের রাজনীতিতে কিন্তু আবার বঙ্গবন্ধু সেই আদর্শের জায়গাটি কিন্তু উঠে আসছে। তো সেটি চেষ্টার জায়গা, সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই অসাম্প্রদায়িক যে বাংলাদেশ তৈরি করার চেষ্টা ছিল বঙ্গবন্ধুর, সেই জায়গাতে কাজ করতে হবে। আমি মনে করব যে প্রত্যেকের জায়গা থেকে এক স্টেপ যদি এগিয়ে আসে, রাজনীতিবিদ যারা রয়েছে তারা তাদের জায়গা থেকে শুধু এক স্টেপ না, তারা 10 স্টেপ এগিয়ে যেতে তাদের একটা সাহস তৈরি হবে। এবং সেই জন্য আমি মনে করি প্রত্যেকের মানে এগিয়ে আসা উচিত, তাহলেই রাজনীতির আজকে যে দোষারোপের রাজনীতি বলছি সেটি অনেকটাই দূর হয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো আমি একটা প্রশ্ন নিয়ে, কিন্তু তার আগে আমি একটু আপনার প্রকাশনার ব্যাপারে জানতে চাচ্ছি যে যাত্রা শুরু কিভাবে, বা হচ্ছে কোন ধরনের বইগুলো নিয়ে আপনারা যাত্রা শুরু করেছিলেন, কবে থেকে? আমাদের যাত্রা 1996 সাল থেকে। তো আমরা আমরা শ্রাবণের আড্ডা নামে একটা পত্রিকা বের করতাম, সাহিত্য পত্রিকা, এটা থেকে আমাদের যাত্রা শুরু। এবং প্রকাশক হিসেবে বলা যায় যে আমরা 98 দিক দিয়ে মোটামুটি আমরা সেলিম আলদিন স্যার, অধ্যাপক আনু মোহাম্মদ এবং আমাদের যারা তরুণ লেখক আছেন এখন 90 দশকের, এদের অনেকের বই আমরা প্রকাশ করেছি। শুরুতেই শ্রাবণ প্রকাশনী তরুণদের প্রচুর বই আমরা প্রকাশ করেছি, এবং আমরা বিখ্যাত জনদেরও বই প্রকাশ করেছি। আমরা কবি শামসুর রহমানের বই প্রকাশ করেছি ওই সময়। দেন আমরা যেটা আমাদের যাত্রাটা অনেক দিনের, কিন্তু আমরা শুরু থেকেই আমরা রাজনৈতিক বইপত্র এবং সমাজে প্রভাব ফেলে এরকম বইপত্রের দিকে আমাদের ঝোঁক ছিল, এবং আমরা সেই রকম বইপত্রই প্রকাশ করার চেষ্টা করেছি যে তরুণরা যেন রাজনীতি সচেতন হয় এবং সাহিত্যের মধ্যে, শিল্প সাহিত্যের মধ্যে থাকে, এরকম বইপত্রই কিন্তু আমাদের মানে ঝোঁক ছিল বেশি। আজকে আমরা যখন বঙ্গবন্ধুর বইমেলা করছি তখন কিন্তু আমাদের নিজের প্রকাশনীরই প্রায় 12টি বই আমরা বঙ্গবন্ধুর উপর প্রকাশ করেছি এই যাবৎকালে, সেই বইগুলো আছে। এবং এই জন্মশতবর্ষ উপলক্ষে আমরা আরও 8টি বই বঙ্গবন্ধুর উপর প্রকাশ করছি। তার মানে হচ্ছে এই বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে প্রায় 20টি বই আমাদের বঙ্গবন্ধুর উপর থাকবে। আচ্ছা, আরও যে আপনার 80টি বই তাহলে থাকে, আপনারা তো 100টি বই সংকলন করছেন, এগুলো কোন কোন প্রকাশনী থেকে, কোন ধরনের বই? বিভিন্ন প্রকাশনীর বই, যেমন ধরেন আপনার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, এটি ইউপিএল প্রকাশনীর বই। তারপর কারাগারের রোজনামচ, এটা বাংলা একাডেমির বই। এছাড়াও বা অন্যান্য অনেক প্রকাশনীর বই আমরা ঠিক করে, সাহিত্য প্রকাশের বই আছে। তো এইগুলো বাকি যে 80টা বই, সেগুলো আমরা অন্য বিভিন্ন প্রকাশনা থেকে করেছি। আমরা যেটা চেষ্টা করছি যে আমরা এই গাড়িটা নিয়ে যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুক্তিযুদ্ধ বইমেলা আমরা এই একই গাড়িতে করেছিলাম। আমরা তখন বেগম রোকেয়া হলে গিয়েছি, আমরা কুয়েত মন্ত্রী হলে গিয়েছি, মেয়েদের বঙ্গবন্ধু হলে গিয়েছি। এছাড়া আমরা এই গাড়ি নিয়ে কিন্তু আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমরা সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছি। তো এই গাড়িটার কারণে কিন্তু ওই যে শিক্ষক ছাত্র যারা আসলে বই পড়তে পারবেন, যারা বই পড়লে একটা সমাজে মানে উন্নত হবে, তাদের কাছে আমরা হাতের কাছে বইটা নিয়ে যাচ্ছি। আমরা হবিগঞ্জের মতো, মানে হবিগঞ্জ, তারপর এই আপনার সিলেটের আরও অজপাড়াগার মধ্যে আমরা এই গাড়ি নিয়ে প্রত্যন্ত যে অঞ্চলগুলো আছে সিলেটের অঞ্চলে, সেগুলোতে আমরা মুক্তিযুদ্ধের বইমেলা গাড়ি নিয়ে গেছি। তো এই যে অভিজ্ঞতাগুলো আমাদের, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে 20 মাস ব্যাপী বইমেলা। এবং এই 20 মাসের মধ্যে আমরা ঢাকা শহরে হয়তো 2-3-4 মাস থাকবো বিভিন্ন সময়ে, কিন্তু আমরা কিন্তু এই বই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। এবং আমাদের এই বই গাড়িটার ভিতর আরও একটা ডিজিটাল প্রজেক্টর আছে, যেখান থেকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করছি, বঙ্গবন্ধুর সাক্ষাৎকার প্রচার করছি, বঙ্গবন্ধুর উপরে মুক্তিযুদ্ধের সময় যে গান হয়েছিল, তার মৃত্যুর পরেও যে গান কবিতাগুলো হয়েছিল, সেগুলোও আমরা ওই প্রজেক্টরের মাধ্যমে প্রচার করছি। এবং এই প্রচারণাটা কিন্তু আমরা যখন একদম অজপাড়াগায় যাব, সেখানেও মানে তরুণরা দেখবেন, যারা বয়স্ক আছেন তারাও দেখতে পারবেন, যেখানে হয়তো টেলিভিশন নেই, এরকম অনেক জায়গাও আছে কিন্তু যে সেখানে টেলিভিশন নেই, এরকম অনেক গ্রামেও কিন্তু আমরা গিয়েছি। তো সেসব গ্রামে আমরা আবার বঙ্গবন্ধুর বই নিয়ে যাব, বঙ্গবন্ধুর উপরে এই যে 100 বই, সেগুলো নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। আচ্ছা, আপনি তো বললেন যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে বইগুলো আছে সেটা নিয়ে আপনারা 6 মাস আগে একটি মেলা করেছিলেন। তো তখন তরুণ প্রজন্মের আগ্রহের জায়গাটা কেমন ছিল? যেহেতু আমি বা অনেকেই লক্ষ্য করে যে তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাটা এখন সেভাবে আর কাজ করে না, বা অনেকে বাংলাদেশ গড়ে ওঠার পেছনের ইতিহাসটাই অনেকে ঠিকভাবে জানে না বা বলতে পারে না। ওই জায়গাটা তো আমরা জানি যে একটা বড় শূন্যতা ছিল, সেই শূন্যতার জায়গায় কিন্তু আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি কাটাতে। আমরা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভালো বই বিক্রি হয়েছে।
আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4 দিন ছিলাম, সেখানে ভালো বই বিক্রি হয়েছে। আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে ছাত্র শিক্ষক সবাই বই কিনেছে। তো আমরা যেটা দেখেছি যে আপনার এই যে ফেসবুকে আমরা এই কথাবার্তাগুলো বলছি যে একদম তরুণরা তার যদি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই সে ফেসবুকে কাটায়, তো সেই জায়গাটা আমরা মনে করতেছি যে ফেসবুকে আমরাও কাজ করছি, তো সেটা একটা সচেতনমূলক কাজ যে আপনি কতক্ষণ ফেসবুকে থাকবেন। তো আমরা যেটা দেখছি যে আমাদের তরুণরা একদম 12 ঘন্টা 24 ঘন্টাই হয়তো তারা ফেসবুকে কাটাতে চাচ্ছে। সেই জায়গা থেকে আমরা তাদের ছোটাতে চাচ্ছি যে আপনি ফেসবুকে 24 ঘন্টা আপনার কাটানো দরকার না, আপনি কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ বই পড়েন, কিছুক্ষণ আপনি ফেসবুকে থাকেন। এই সামাজিক যে গণমাধ্যম, এটা এমন না যে আপনি সারাদিন এখানে ঢুকে, এখানে এমন কোনো মধু নাই যে আপনি সারাদিন এখানে ঢুকে থাকবেন। আমরা ফেসবুকেই বলছি, ফেসবুকের বিরুদ্ধে কথাগুলো যাচ্ছে, কিন্তু আমি বলবো যে আমরাও কিন্তু ফেসবুকে 24 ঘন্টার মধ্যে যেন সৎ ব্যবহারটা করি যেন। হ্যাঁ, আমরা যেন ফেসবুক একটা যোগাযোগ মাধ্যম, আপনি কতক্ষণ মানুষের সাথে যোগাযোগ করবেন। আজকে যে কথাগুলো আমরা বলছি সেইটুকু আপনি শুনলেন, অথবা আপনার একটা বন্ধুর সাথে যোগাযোগ করলেন, তা আপনার একটা মানে নতুন বই লাগবে সেটার জন্য যোগাযোগ করলেন, আপনি একটা কবিতা পড়লেন, অথবা আপনি নিজেই একটা কবিতা পাঠ করে শোনালেন, এই পর্যন্তই আপনি থাকেন। সারাদিন আপনার ওই ফেসবুকের ভিতর থেকে আপনি মনে করছেন যে আপনি অনেক হচ্ছেন, আসলে কিন্তু আপনার জীবনের অনেক প্রচুর সময় হয়ে যাচ্ছে। এবং ফেসবুক থেকে আউটপুটটাকে আসলে তো আপনি ওইরকম কিছু পড়তে পারছেন না। আপনি যেমন একটা বই পড়লে আপনি অনেক ওইটা নিয়ে কথা বলতে পারবেন, তো ফেসবুক থেকে আপনি যখনই বেরিয়ে যাচ্ছেন, গুগল থেকে আপনি যখনই বেরিয়ে যাচ্ছেন, তখনই আপনি একটা বোকা মানুষে পরিণত হচ্ছেন। আপনার কোনো নিজস্ব কথা বলার নিজের কোনো জ্ঞান থাকছে না, আপনি কথা বলতে পারছেন না, ঠিক পারিবারিক কমিউনিকেশন পারিবারিকটা তো হচ্ছে। আপনি যেমন ধরেন আগে 5টা বন্ধু একসাথে কথা বলতো, সেটার সময় মোবাইলটা চলতো না, তারা নিজস্ব কথা, প্রেমের কথা বলুক, প্রেমের কবিতা বলুক, যাই করে। এখন দেখা গেল 5 জন এক জায়গায় বসে মোবাইলটাকেই তারা সারাক্ষণ মোবাইলের ভিতরে আছে, 5 জন এক জায়গায়, 25 জন এক জায়গায়, কিন্তু তার হাতে মোবাইলটাই তার প্রধান, এবং ওই ফেসবুক, ওই গুগল, ওই ইউটিউবই তার কাছে হচ্ছে। তো আমি মনে করি যে এই যে সারাক্ষণ আমাদের মানে একটা যন্ত্রের মধ্যে থাকা, এখান থেকে আমাদের বেরোনো দরকার, এবং এটাকে যতক্ষণ পারি আমরা যতটা নিজেদের মতো কাজে লাগাতে, তারপর যেন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এবং বেরিয়ে গিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, কারণ এই ফেসবুকের মধ্যে আসলে ওরকম মধু সেরকম নাই। সমাজ পরিবর্তন আজকে যে আমরা যদি বলি যে সমাজে একটা জিনিস অল্প একটু ঘটেছে, কিন্তু ফেসবুক সেটাকে অনেক বড় করে দেখাচ্ছে। তো এইসব বাজে জিনিসের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। আমাদের অনেকের মনে হচ্ছে যে রাতে আসলে ঘুমাচ্ছে না, ওখানে যেন কি ঘটছে ফেসবুকে। তো ফেসবুকে ঘটুক, তাতে কিছুই জানে। রাষ্ট্রে এত বড় বড় ঘটনা ঘটছে, আপনার চোখে দেখেন না, ফেসবুকে কি ঘটছে এটা আপনার রাত্রে। জি ভাই, আপনার কাছে আসবো আমি আবারও। তন্নি আপুর কাছে যাচ্ছি যে আপনি ছাত্র রাজনীতি তো করছেন এবং আপনি ডাকসুর সদস্য, তো আমি এখন একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বেড়ে ওঠা কোথায় ছিল এবং আপনার রাজনীতি শুরুটা কিভাবে, বা বঙ্গবন্ধুর চেতনা আপনাকে রাজনীতিতে উদ্বুদ্ধ করেছে কতটুকু? আমার বেড়ে ওঠা হচ্ছে, আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর। আমার পরিবার হচ্ছে আওয়ামী লীগ মতাদর্শের, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মতাদর্শের। সেই জায়গা থেকে তো অবশ্যই পারিবারিক বিভিন্ন আলোচনায় যখন আমি বঙ্গবন্ধু সম্পর্কে শুনতাম, স্বাধীনতা সংগ্রামে, 52 ভাষা আন্দোলনে, 69 গণ অভ্যুত্থানে, প্রত্যেকটা ক্ষেত্রে বঙ্গবন্ধুর যে জায়গাগুলো সেগুলো সম্পর্কে যখন জানতাম বা গল্পগুলো যখন শুনতাম পরিবার থেকে, তখন থেকে ভেতরে একটু একটু করে আসলে সরাসরি রাজনীতিতে যুক্ত হব এই ধরনের পুরো না থাকলেও, মন না থাকলেও এক ধরনেরই ছিল যে বঙ্গবন্ধু যদি একটা সেই অজু পাড়াগাঁয় থেকে এসে যদি বঙ্গবন্ধু হয়ে উঠতে পারে, তবে সুযোগ পেলে আমি কেন নয়। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, আসার পরে যখন আমার কাছে সেই সুযোগটি আসলো, আমার মনে হলো যে এটি অনেক বড় একটি সুযোগ এবং আমি চেষ্টা করতে পারি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, যেটি অনেকেই হয়তো বা চিন্তা করছে কিন্তু আমার মতো প্ল্যাটফর্ম পাইনি বলে করতে পারছে না। সেই জায়গা থেকে আমার রাজনীতিতে আসা, এবং বঙ্গবন্ধু আসলে আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। আমি বর্তমান সময়ে আমি যখন রাজনীতি করি, বিভিন্ন জায়গায় যখন প্রতিবন্ধকতার শিকার হই, তখন আসলে বঙ্গবন্ধুর জীবন থেকেই আমি চিন্তা করি যে তিনিও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছে, কিন্তু কখনো থেমে থাকেনি। অর্থাৎ প্রত্যেকটা প্রতিবন্ধকতাই হচ্ছে আমাকে নতুন করে শক্তি যোগায় আবার সামনে এগিয়ে যাওয়ার। এই যে তার জীবন, এই জীবনটা উনি যেভাবে অতিবাহিত করেছে, তার জীবন কিন্তু সে চাইলে খুব স্বাভাবিক 8-10 জন সাধারণ মানুষের মতো করতে পারতেন। যদি বঙ্গবন্ধু সেটি করতেন, তাহলে হয়তো বা আমরা আজকে এখানে বসে যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছি, বাংলাদেশের বিভিন্ন দুর্নাম করে যাচ্ছি, বদনাম করে যাচ্ছি, হয়তো বা সেটি করারও সুযোগ পেতাম না। সেই জন্য আমাদেরকে এটিও মনে রাখতে হবে যে যার কারণে বাংলাদেশ আজকে,
তাকে আসলে আমরা কতটুকু ধারণ করতে পারছি, তার আদর্শকে কতটুকু লালন করতে পারছি। কারণ শুধু বর্তমান সময়ে এসে শুধু ধারণ করলে হবে না, সেটি লালন করে আবার সবার ভেতরে সেটি ছড়িয়ে দিতে হবে। কারণ বঙ্গবন্ধু কিন্তু থেমে থাকেনি শুধুমাত্র তার জায়গায়, তিনি কখনো নিজে চিন্তা করেনি, তার কাছে বিভিন্ন ধরনের সুযোগ এসেছে যে তুমি রাষ্ট্র ক্ষমতায় আসো, তুমি বঙ্গবন্ধুর কাছে এই ধরনের সুযোগ এসেছিল, সে বাংলাদেশকে একসময় শাসন করতে পারবে, এই ধরনের সুযোগ এসেছে, কিন্তু তিনি কিন্তু সেটি করেনি। বঙ্গবন্ধু তার একটি ভাষণে বলেছিল যে বর্তমান বিশ্ব চলছে দুটো ক্ষেত্রে, দুটো শ্রেণী রয়েছে বর্তমান বিশ্বে, একটি হচ্ছে শাসক শ্রেণী, একটি হচ্ছে শোষিত শ্রেণী। আমরা কিন্তু এখন যে সময় আছি সেই সময়েও কিন্তু দুটো শ্রেণী রয়েছে, একটি শাসক এবং একটি শোষিত। কিন্তু এখন এসে কয়জন মানুষ বলতে পারছে, তার মতো করে কয়জন রাজনীতিবিদ বলতে পারছে আমি শোষিতের পক্ষে? বঙ্গবন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন তখন তিনি ছাত্র ছিলেন, কিন্তু তিনি চতুর্থ শ্রেণী কর্মচারী, তৃতীয় শ্রেণী কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। এই যে এক ধরনের মানসিকতা, মানুষের অধিকার নিয়ে কথা বলার জায়গা, সেই কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি যদি সেই জায়গায় আপোষ করতেন, তিনি যদি থেমে থাকতেন, তাহলে আসলে বর্তমান সময়ে এসে আমরা হয়তো এত দৃঢ়তা নিয়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে পারতাম না। সেই জায়গাগুলো আমাকে আসলে ভীষণভাবে নাড়া দেয়। আমি মনে করি বর্তমান সময়ে এসে বর্তমান প্রজন্ম, আমি এটি সবসময় আছে ফেসবুকের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই, সেটি হচ্ছে আমরা 15ই আগস্ট শোকের মাস, কিন্তু আমরা এই শোকের মাসকে অবশ্যই শক্তিতে রূপান্তরিত করতে চাই। এই শক্তিটি এমন একটি শক্তি হবে যে শক্তির স্বপ্ন দেখত বঙ্গবন্ধু, যে শক্তি নিয়ে এগিয়ে যাব এই ধরনের কথা বলতো বঙ্গবন্ধু, সেই ধরনের একটি শক্তিতে আমরা রূপান্তরিত হতে চাই। এবং সেটি হওয়ার পিছে সব থেকে বড় যে জায়গাটি দখল করতে পারে বা সব থেকে বড় ভূমিকা রাখতে পারে, সেটি হচ্ছে বর্তমান সময়ের যারা আমার মতো বা আমার থেকে ছোট বড় যার তরুণ প্রজন্ম রয়েছে তারা। সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা একটু একটু করে এগিয়ে আসুন, বঙ্গবন্ধু সম্পর্কে জানুন। সেই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে গেলে যেমন বই পড়া প্রয়োজন, শুধু বই না, আমি বলবো বঙ্গবন্ধুর প্রত্যেকটি ভাষণ এক একটা শিক্ষা। প্রত্যেকটা ভাষণ হচ্ছে ওই সময়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, কতটুকু মানসিক দৃঢ়তা রাখা উচিত, মনোবল রাখা উচিত, সেটি শিক্ষা দেয়। আপনারা ভাষণগুলো শুনুন, কারণ সেই ভাষণগুলো থেকে যখন ওই সময়ের বাঙালির হাতে অস্ত্র ছিল না, তারা যদি একটি দেশকে লাল সবুজের পতাকা এনে দিতে পারে, আমি বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের অনেক কিছু রয়েছে। বর্তমান তরুণ প্রজন্মের হাতে ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, গুগল রয়েছে, ইউটিউব রয়েছে, তাদের কাছে অনেক অপরচুনিটি রয়েছে, যে অপরচুনিটিগুলো তারা বাংলাদেশকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে পারে। সেই জায়গা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, তো এই যে আপনারা বললেন যে তরুণ প্রজন্মই মুখ্য ভূমিকা পালন করছে বা করতে পারে, আপনিও একজন তরুণ প্রজন্মেরই লোক বা তরুণ প্রজন্মেরই প্রতিনিধি। তো আমি এবার শুনবো ডাকসু নিয়ে, যে ডাকসু তো 28 বছর পর নির্বাচন হলো এবং একটা নতুন সংগঠন তৈরি হলো এবং সেই সংগঠনে আপনি একজন সদস্য হিসেবে আছেন। তো ডাকসু কিভাবে কাজ করছে? ওই আপনি বলছিলেন সেই 43,000 মানুষের জন্য কাজ করছে কিভাবে, এবং সেখানে বঙ্গবন্ধুর চেতনা আপনারা কতটুকু কাজে লাগাচ্ছেন? কারণ আমি রবিন হাসান ভাইয়ের কাছ থেকে শুনলাম তারা প্রকাশনীর মাধ্যমে, তারা বইয়ের মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধুর চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছে। আপনারা কিভাবে কাজ করছেন? 43,000 শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে যখন আমি কথা বলি, তখন আমার প্রত্যেকটি কথার পিছে এক ধরনের দায়বদ্ধতা থাকে। কারণ আমি এখানে যে কথাটা বলবো সেটা আমার কথা হবে না, সেটা হবে 43,000 শিক্ষার্থীর কথা। আমি যে কাজটি করব আমার বিশ্ববিদ্যালয়ে, সেই কাজটি আমার কাজ হবে না, সেটি হবে 43,000 শিক্ষার্থীর কাজ। কারণ তারা আমাকে প্রতিনিধি হিসেবে তাদের ভোটের মাধ্যমে জিতিয়েছে। এখন বঙ্গবন্ধুকে নিয়ে বা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কাজগুলো বা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করার জন্য আমরা ডাকসু থেকে, যেহেতু এটা আগস্ট মাস, শোকের মাস, আমরা পুরো মাস জুড়ে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছিল। যেমন আমরা 26 এবং 27 তারিখ আমাদের বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের উপরে একটি বিতর্ক প্রতিযোগিতা রয়েছে, যেটির মাধ্যমে আসলে বঙ্গবন্ধুকে তরুণ প্রজন্ম কিভাবে দেখছে, বঙ্গবন্ধুর পরিবারকে বা তাদের আদর্শকে কিভাবে দেখছে, সেটি নিয়ে আমরা জানতে পারবো। এবং এছাড়া আমাদের হচ্ছে টিএসসির ডাচে হচ্ছে সাহিত্য সম্পাদকের মাধ্যমে একটি বইমেলা কাজ চলছে, সেটিও এই মাসেই হবে। এছাড়া বিভিন্ন ধরনের কালচারাল ইভেন্ট এবং বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপরে, বঙ্গবন্ধুর যে ধরনের কাজ করেছেন সেগুলোর উপরে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে সম্পাদক রয়েছেন ডাকসুর, তিনি বঙ্গবন্ধুকে শুধু নিয়ে নয়, বঙ্গবন্ধু হয়ে ওঠার পিছে যে ধরনের মানুষগুলো রয়েছিল, অর্থাৎ বাঙালি জাতি 71-এ যুদ্ধ করে
বঙ্গবন্ধুকে যে সাহস জুগিয়েছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের সমাধি রয়েছে, যেগুলো হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় রয়েছে, আমরা জানিও না, সেগুলো নিয়ে কাজ করছে। বঙ্গবন্ধু একটি আমাদের ডাকসুর নিচতলায় বঙ্গবন্ধু বা উপরে যে আমাদের জাদুঘরটি রয়েছিল সেটি সংস্কারের কাজ চলছে। যেহেতু 28 বছর পরে, 28 বছরে অনেক কাজ জমে গেছে, সেই কাজগুলো আসলে সচল করতেও কিছুটা সময় লেগে যাচ্ছে। তবে আমরা আশাবাদী, কারণ শুরুটা তো হয়েছে এবং সেই শুরুটার মাধ্যমে কিন্তু যে কাজগুলো হবে এবং যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব, আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। এবং সেই সাথে সাথে আমরা দেখছি 43,000 শিক্ষার্থীর কিন্তু অনেক রেসপন্স। আমরা যখন একটি কাজ করছি ডাকসুর পক্ষ থেকে, আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন স্বেচ্ছাসেবক আহ্বান করছি, 43,000 শিক্ষার্থীর ভিতরে প্রচুর শিক্ষার্থী সেই জায়গায় সাড়া দিচ্ছে এবং আমরা হিমশিম খেয়ে যাচ্ছি যে আমরা আসলে কতজনকে নিয়ে কাজ করবো, কারণ আমাদের একটা লিমিটেশন আছে। তো সেই জায়গায় আসলে ডাকসু আমি বলবো অনেক বড় ভূমিকা পালন করবে। এবং সব থেকে যেটি বড় ভূমিকা পালন করবে ডাকসু, সেটি হচ্ছে শিক্ষার্থী এবং প্রশাসনের ভিতরে যে একটি দূরত্ব ছিল, শিক্ষার্থী এবং শিক্ষকের ভিতরে যে দূরত্ব ছিল, সেই দূরত্বটি মিটিয়ে দিবে। শুধু শিক্ষার্থী নয়, এখানে আরো একটি জায়গা রয়েছে, কর্মচারীদের সাথেও প্রশাসনের যে দূরত্বটি সেটি মিটিয়ে দিবে ডাকসু। আমি সেই বিষয়ে আশাবাদী। অবশ্যই আমরাও সেটা আশা করি। এখন রবিন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে এই যে আপনি একটা মেলার আয়োজন করতে যাচ্ছেন, তো বা মুক্তিযোদ্ধা একটা মেলা আপনি করেছেন, তো সেই মেলাটা করতে আপনার প্রতিবন্ধকতাও তো ছিল। কি ধরনের প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হয়েছিলেন একটু জানতে চাই। আমরা আসলে ওরকম আমরা যেহেতু এটা হচ্ছে, যেমন ধরেন আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু এরকম শেখ মুজিবের নামও নিতে পারতাম না, যে পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম পুরো রাষ্ট্রে। শেখ মুজিবের নাম নিতে গেলেও আপনার আমাদের পেছনে হয়তো পুলিশ থাকতো অথবা এই থাকতো, আমরা সবসময় একটা ভয় আতঙ্ক ছিল। সেই জায়গাগুলো কেটে গেছে এবং সেই জায়গায় কেটে গেছে। আমরা শেখ হাসিনার সময় বঙ্গবন্ধু বইমেলা করছি, শেখ হাসিনা সরকারের সময় আমরা মুক্তিযুদ্ধে বইমেলা করছি। ফলে আমাদের ওই যে আগের যে প্রতিবন্ধকতাগুলো সেই জায়গাগুলো নাই। আগে যেমন ধরেন আমরা যদি মনে করি যে আজকে যদি একটা অন্যরকম সরকার থাকতো, শেখ হাসিনার সরকার নেই, আমরা যদি মনে করি যে বিএনপির সেই জামাতের সাথে এক করা একটা সরকার থাকতো, তাহলে তো এই গাড়ি নিয়ে মুখ করারই কোনো জায়গা থাকতো না, হয়তো আমাদের বেরোতেই দিত না, হয়তো বা মানে নানা ধরনের সংকট তৈরি হতো। কিন্তু আমরা যখন মুক্তিযুদ্ধের বইমেলা করেছি তখন আমাদেরকে সরকারের পক্ষ থেকে, সরকারের মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমাদেরকে একটা সহযোগিতা করার জন্য সমস্ত জেলা প্রশাসকদের একটা সরকার মানে জানিয়েছিলেন। তো আমরা যখন বিভিন্ন জেলায় গিয়েছি তখন আমরা সার্কিট হাউসে থেকেছি এবং আমরা ওইখান থেকে আমাদের পুলিশ প্রোটেকশন ছিল, সবই ছিল। তো আজকে আমরা যখন এই বইমেলা করছি তখনও সরকার আমাদেরকে এইভাবে সাপোর্ট দিচ্ছে, সামাজিক সাপোর্ট যেগুলো সরকারের হাতের মধ্যে আছে সেগুলো দিচ্ছে। কিন্তু সরকারের কাছ থেকে আমরা কিন্তু কোনো টাকা পয়সা আমরা ওইভাবে নিইনি। কিন্তু আমরা আমাদের যে বই বিক্রি হচ্ছে এবং বই বিক্রি করার জন্য যে সেগুলো আমরা করে বেড়াচ্ছি। এখন এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে। আমরা যদি বলি যে আমরা শেখ হাসিনা সরকার ক্ষমতায় নেই, তো আমরা একটা মুক্তিযুদ্ধ বইমেলা করব, সেটা আসলে বাংলাদেশের ওই রকম বিএনপি জামাত জোটের যে রাজনীতি, সেই সময় কিন্তু আমরা কল্পনাও করতে পারতাম না যে আসলে এটা করা সম্ভব কিনা। কারণ এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। যেমন একটা গাড়ি সেটা নিয়ে বিভিন্ন জেলায় যাওয়া, সেটার জন্য পুলিশ আমাদের ওই সময় ধরে হয়তো জেলখানায় ঢুকিয়ে দিত। কিন্তু আজকে দেখা গেল যে আমাদের পুলিশ প্রোটেকশন দিচ্ছে। আজকে আমরা জেলা প্রশাসকের অতিথি হিসেবে এক জায়গায় সার্কিট হাউসে থাকছি। এই সাপোর্টগুলো আমাদের আছে। ধরেন এই সাপোর্টগুলো নিয়েই আমরা তরুণ প্রজন্মর কাছে যেতে চাই। কারণ বইটা একটা সরকার আছে, কিন্তু সরকার মানে তো সব চালায় না। আমরা একটা সরকারের আমরা মানে অন্য পার্ট, জনগণ হিসেবে আমরা বলি যে আমরা সরকার কিন্তু এরকম একটা পরিকল্পনা করে এরকম একটা গাড়ি করে যে বই বিক্রি করতে নামবে, সেটা কিন্তু সরকারের কোনো পরিকল্পনার মধ্যে ছিল না এবং সরকার আসলে চাইলেও পারতো না। কারণ আমরা একটা সামাজিক নেটওয়ার্ক তৈরি করেছি, যে ফেসবুকের বিরুদ্ধে আমি বললাম, সেই ফেসবুকেই কিন্তু আমাদের একটা সামাজিক নেটওয়ার্ক তৈরি হয়েছে যে আমরা বই বিক্রি করি ওখান থেকে। আমরা যখন সিলেট যাই তখন ওই ফেসবুকের বন্ধুদের আমরা নক করি যে হ্যাঁ মোবাইল নাম্বার দাও, আমরা তোমাদের বাসায় খাবো, আমরা তোমাদের কাছে আমরা খাবো। মানে কি আমরা খাবো বলার আগেই তারা বলে যে আপনারা আমাদের বাসায় খাবেন। আমরা যাচ্ছি বই বিক্রি করতে, কিন্তু এটা একটা যুদ্ধ। আমরা যেমন ধরেন আমি বলি মুক্তির গান নামে যে সিনেমাটা আপনারা দেখেছেন 71 সালে মুক্তিযুদ্ধের উপর, সেই একটা ট্রাকে করে তারা গান গাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় খাচ্ছেন, তাদেরকে খাওয়াচ্ছে জনগণ, তাদেরকে আশ্রয় দিচ্ছেন, তারা গান গাচ্ছেন। আমরা ঠিক ওইরকম একটা প্ল্যান করে ওই গাড়িটা নিয়ে যাচ্ছি, যে এত বছর পরে, এই 47 বছর পরে মুক্তির গানের মতোই আমরা বই নিয়ে যাচ্ছি এবং মানুষজন আমাদেরকে
দাওয়াত করে তার বাড়িতে নিয়ে খাওয়াচ্ছেন, হোটেলে নিয়ে খাওয়াচ্ছেন, রাত্রে আমরা কোথায় ঘুমোচ্ছে সেইটার খবর নিচ্ছেন। এটা হচ্ছে একটা সামাজিক কাজ। এটা আপনি টাকা দিয়েও পারবেন। এটা সরকার যদি বলে যে হ্যাঁ দাও, তোমাকে 1 বস্তা টাকা দিলাম, তুমি এটা করো, এটা আপনি টাকা দিয়ে পারবেন না। কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগটা অনেক দিন ধরে আমরা তৈরি করেছি। আর শ্রাবণ প্রকাশনীর আমরা যখন শুরুতে আমরা শামসুর রহমানের বইমেলা করেছি, আমরা এরকম বেগম সুফিয়া কামালের বইমেলা করেছি, তখন গাড়ি ছিল না। আমরা বেগম রোকেয়ার উপর বইমেলা করেছি, আমরা জাহানারা ইমামের উপর বইমেলা করেছি। এই যে আমাদের 23 বছরের যাত্রা বইমেলা করা এবং লেখকদের প্রতিষ্ঠিত করা, মানে বাংলাদেশের লেখকদেরকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করা, সেই কাজটা তো আমরা 23 বছর পর্যন্ত করে এসেছি। তো ফলে এখন যেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই সামাজিক যোগাযোগটা তৈরি হয়েছে এবং আমাদেরকে মানুষ ওইভাবে ভালোবাসে। এবং মানুষজন যে আমাদেরকে, আমরা তো আসলে আমরা একজন ব্যবসায়ী, আমাদের যে খাওয়ার কথা হোটেলে, কিন্তু মানুষজন তার বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ আমরা বই বিক্রি করি এবং মানুষজন মনে করছে যে এটা একটা সামাজিক কাজ এবং আমরা মনে করছি যে এটা একটা সামাজিক কাজ। যত বই সে পড়বে, যত বঙ্গবন্ধুর উপর বই পড়বে, তাজউদ্দিন আহমেদের উপর বই পড়বে, মওলানা ভাসানীর উপর বই পড়বে এবং অন্যান্য সাহিত্য যখন সে বেশি পড়বে, তখন তার মানবিক মূল্যবোধগুলো বাড়বে। আমরা যখন দেখি যে একটা সমাজে শুধুমাত্র একটা ছেলেকে, এই যে আমরা গতকালকে সংবাদটাই বলি, একটা পিস্তল দিয়ে একজনকে ভয় দেখাচ্ছিল, সে পিচ্ছি মানে একটা তরুণ ছেলে, সে আবার ওই পিস্তল থেকে কেন ভয় দেখাচ্ছে বলতে গেছে পর ওই লোকরা তাকে ধরে ওই তরুণকে একদম মেরেই ফেলছে। তো এই যে সামাজিক এনার্জি, সামাজিকভাবে মানুষকে হত্যা করা বা যে কোনো একটা কারণে গণপিটুনি কিছুদিন আগে আমরা দেখলাম, এই যে সামাজিক অনাচার, সেগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? সেগুলো বন্ধ করার মানবিক মূল্যবোধ তৈরি করার জন্য আপনাকে বই পড়তে হবে। বই পড়া মানে কি? আপনি যাতা বই পড়েন, বই পড়া মানে হচ্ছে আপনার কাছে একটা আদর্শ সামনে রেখে আপনাকে বই পড়তে হবে। সেই আদর্শটা হচ্ছে বঙ্গবন্ধু, সেই আদর্শটা হচ্ছে মওলানা ভাসানী, সেই আদর্শটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, সেই আদর্শটা আমরা যদি বলি যে আমাদের বেগম সুফিয়া কামাল, শামসুর রহমান, জাহানারা ইমাম, যারা কাজ করেছেন, বেগম রোকেয়া, তাদেরকেও তো জানতে হবে। তাদেরকে জানলেই কিন্তু একটা সমাজের স্থিতিশীলতা, আমরা যেটাকে বলি, সেটা পুলিশ দিয়ে হয় না। একটা সমাজ শুধু আপনার আর্মি দিয়ে একটা সমাজ চলে না। আর্মি, প্রশাসন, গোলাবারুদ, এগুলো একটা আলাদা জিনিস। এবং আপনি এখানে আর্মি, গোলাবারুদ, পুলিশ, র্যাব এবং ট্যাঙ্ক অনেক কিছু দেখাচ্ছেন, এটা দিয়ে আপনি একটা সমাজ চালাতে পারবেন। সমাজ চালানোর জন্য সামাজিক মানুষ দরকার এবং তাদের প্রচুর পড়াশোনা দরকার, তাদের জন্য সাহিত্য দরকার, তাদের সংস্কৃতি দরকার, তাদের গান দরকার, তাদের নাটক দরকার, সিনেমা দরকার, এই সব কিছু নিয়ে একটা সমাজ। ফলে আমরা যেটা চাচ্ছি যে এই বই নিয়ে যখন আমরা যাচ্ছি, তখন আমরা কবিতা পাঠ করাচ্ছি, তখন আমরা গানের অনুষ্ঠান করছি বিভিন্ন জায়গায়, এবং আমরা এগুলো করতে চাচ্ছি, মানে শুধু একটা বই নয়, বইয়ের সাথে এই পুরো সমাজের যে কানেক্টিভিটি, যোগাযোগ, সবগুলোকে আমরা তৈরি করাচ্ছি। এবং সেটা এখন বঙ্গবন্ধুর পর আমরা মওলানা ভাসানীর বই নিয়ে করব, তারপর আমরা তাজউদ্দিন আহমেদের বই নিয়ে করব। এরকম আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে এই বই গাড়িটা চলবে। বাহ, চমৎকার একটি উদ্যোগ। এবং আপনাদের এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম অনেকটাই আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা ধারণ করতে পারবে বলে আশা করি। কিছু কমেন্ট আছে, একটা দুইটা কমেন্ট না পড়লেই নয়। কায়েস চৌধুরী বলেছে, পরিবর্তনের রাজনীতির চর্চা চলছে জেনে খুব ভালো লাগলো। সকল দলে এই চর্চা হওয়া উচিত, একান্ত, মানে এটা তার একান্ত কাম্য। তারপরে কায়েস চৌধুরী আবারও বলেছে, প্রকাশক রবিন আহসান ভাইকে অভিনন্দন, প্রকাশনার এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আসলেই প্রশংসনীয়, এই জন্য আমরাও প্রশংসা করি রবিন আহসান ভাই আপনার। এখন একটু আপনার কাছে প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে আমরা তো জানলাম যে একজন প্রকাশক হিসেবে প্রকাশনের মাধ্যমে সে বঙ্গবন্ধুর চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে বা মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের মধ্যে কিভাবে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু আপনারা রাজনীতিবিদরা বা তরুণ রাজনীতিবিদরা তারা কিভাবে কাজটা করছেন? কারণ আপনি জানেন, আমরা সবাই জানি যে এখনকার তরুণ প্রজন্ম কিন্তু রাজনীতি বিমুখ, তারা রাজনীতিতে আসতে চায় না বা আসে না। তাদেরকে রাজনীতিতে ইনভলভ করার জন্য আপনাদের, যারা এখন আপনারা রাজনীতি করছেন, চলমান রাজনীতিতে যারা আপনারা আছেন, তাদের কি ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আপনারা মনে করেন? দেখুন, প্রথমত আমি কিন্তু আগেই বলেছি যে রাজনীতি এমন একটি জিনিস যেখানে সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির রাজনৈতিক সচেতনতা বোধ থাকা উচিত। আপনি যখন একটি বিষয় প্রপার জানবেন, তখনই কিন্তু ওই বিষয় সম্পর্কে আপনার ইন্টারেস্ট তৈরি হবে। হ্যাঁ, এটি তো সত্যি যে ৭৫-এর পর থেকে দীর্ঘ অনেকগুলো বছর রাজনৈতিক এক ধরনের বিমুখতা, এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। এটি কেন তৈরি হয়েছিল? স্বৈর শাসন যখন চলেছে, তখন তো ঠিকভাবে আমি আমার অধিকারের কথাটি পর্যন্ত বলতে পারিনি। কিন্তু একজন যারা শাসন করছে বা যারা সরকারের ক্ষমতায় রয়েছে, তাদের তো এই স্পেসগুলো দেওয়া উচিত।
যখন এই স্পেসগুলো থাকবে তখন কিন্তু প্রত্যেকটি ব্যক্তি তার অধিকার আদায়ের জন্য যদি কথাটি বলতে পারে, তাহলেই কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। এবং আমরা যেটি মনে করি তরুণ প্রজন্মের জন্য আমরা অনেক বড় সুযোগ বা অনেক বড় প্ল্যাটফর্ম তৈরি করেছি। বর্তমান সময়ে দেখুন আমাদের আওয়ামী লীগ বা আমাদের মতাদর্শ সরকার যে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রথম কথা হচ্ছে বর্তমান প্রজন্ম অর্থাৎ তরুণ প্রজন্মকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে অনেক বেশি পরিমাণে সচেতন করে তুলতে হবে এবং তাদেরকে আরেকটি কাজ করতে হবে, তথ্য প্রযুক্তিতে উন্নত করতে হবে। এবং এই তথ্য প্রযুক্তিতে উন্নত করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সেক্টর নিয়ে কাজ হচ্ছে। আপনি দেখুন তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের তথ্য প্রযুক্তিকে আরও বেশি শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে সরকার। তাদেরকে বিনামূল্যে তাদেরকে হচ্ছে এই তথ্য প্রযুক্তির উপরে ট্রেনিং করানো হচ্ছে, যেটি দিয়ে পরবর্তী সময়ে সে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে। এবং শুধু সেখানেই নয়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে সেটিও কিন্তু বর্তমান সরকারের আমলেই এসে তৈরি হয়েছে। এবং সেই কারণে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা নয়, তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের বর্তমান সময়ে এসে আমি যদি আমার ক্যাম্পাসের কথাই বলি বা রাজনৈতিক বর্তমান সময়ের যে পরিবেশ বা পরিস্থিতি সেটি নিয়ে যদি বলি, আমাদের এই ডাকসুর মাধ্যমে আপনারা দেখেছেন মধুর ক্যান্টিনে পাশাপাশি টেবিলে বসে ছাত্রলীগ, ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পাশাপাশি টেবিলে বসে চা খাচ্ছে। এই যে চিত্রটি, এটি কিন্তু আপনি বিএনপির আমলে ছাত্রদলের সময় আপনি দেখতে পাবেন না, আপনি কিন্তু স্বৈরশাসনের সময় দেখতে পাননি। বর্তমান সময়ে এসে এই যে দেখতে পাচ্ছেন এবং বর্তমান সময়ে এসে এই যে একটি মধুর সুসম্পর্ক তৈরি করার যে চেষ্টা, অন্য রাজনৈতিক দলগুলো বা অন্য মতাদর্শের প্রতি সম্মান প্রদর্শনের যে চেষ্টা, আমি তো মনে করি এই চেষ্টার মাধ্যমে অনেক তরুণ রয়েছে যারা কিনা রাজনীতির প্রতি তাদের আগ্রহ, তাদের আস্থাটি প্রকাশ করবে। কারণ রাজনীতিতে যে ধরনের মতাদর্শ চলে এসেছে, প্রচলিত যে মতাদর্শ ছিল সেটি থেকে যে আমরা বের হয়ে আসছি, এগুলো তো ছোট ছোট প্রমাণ তার। এবং 28 বছর পরে ডাকসু যে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটির সূত্র ধরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, অন্যান্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো চিন্তা করছে এবং সেখানকার শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে, তাদের ওখানেও যেন ছাত্র প্রতিনিধি থাকে। এই যে সূচনাটি, সেটি যদি বর্তমান সরকার, আওয়ামী লীগ এই জায়গায় সচেতন না থাকতো বা এই জায়গায় যদি তারা চিন্তা না করতো তরুণ প্রজন্মকে নিয়ে, তাহলে তো এটি সম্ভব হতো না। আমি মনে করি যে তরুণ প্রজন্মকে নিয়ে বর্তমান সময়ে আওয়ামী লীগ সরকার অনেক বেশি সচেতন এবং অনেক বেশি চিন্তা করছে। এবং তার যে ভাতৃপ্রতিম সংগঠন আমাদের ছাত্রলীগ রয়েছে, সেই ছাত্রলীগে আমরা সবসময় আমাদের দ্বারটি উন্মুক্ত রেখেছি প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য, যে ছাত্রলীগ মতাদর্শে তার জন্য, যে অন্য মতাদর্শে তাকে আমরা এই মতাদর্শের তৈরি করার চিন্তা করছি। আমাদের আদর্শের লড়াইটা তো এখানেই, যে আমরা যদি আমাদের আদর্শকে ধারণ করাতে পারি তাহলেই আমাদের জয় হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। আপনারা দুজনই বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর চেতনাকে কাজে লাগাচ্ছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাও তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং আপনাদের এই উদ্যোগ সফল হবে এই কামনা আমি করছি। আমি একটু এই অনুষ্ঠানে বলতে চাই যে আজকে যেমন আমাদের ডাকসু প্রতিনিধি এখানে আছেন, এই যে 28 বছর কোনো বিশ্ববিদ্যালয় এবং কোনো কলেজ এবং বড় কলেজে যে ছাত্র সংসদ হয় নাই, তার একটা প্রভাব কিন্তু সমাজে আছে। 28 বছর পর এটা শুরু হয়েছে, এটা একটা ভালো দিক এবং পজিটিভ দিক যে আমরা আমাদের রাজনীতিবিদ আমরা পাবো এবং তরুণ যারা ভালো রাজনীতি করতে চান সেটা কিন্তু আমরা পাবো। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যারা মানে যখন ডাকসু ছিল তখন অনেক রাজনৈতিক নেতা বেরিয়েছেন, যারা কবিতা চর্চা করেন তারা বেরিয়েছেন, এরকম অনেকেই কিন্তু তখন বেরিয়েছে। ডাকসু যে 28 বছর ছিল না এবং বিভিন্ন ইস্যু যে ছিল না, সেইটার খারাপ দিক কিন্তু আমাদের সমাজের মধ্যে পড়েছে। তো আমি বলবো যে যদি এটা সরকারের কোনো পর্যায়ের লোকজন দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীও এই অনুষ্ঠান দেখেন অথবা দেখানো যায়, আমরা বলবো যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ দেন। ছাত্র সংসদ দিলে যেটা হবে যে সেখানে একটা সাংস্কৃতিক চর্চাও চলবে এবং রাজনীতি চর্চা চলবে। সেটা কোনো দখলের চর্চা না, সেটা কোনো চাঁদাবাজির চর্চা না। জি অবশ্যই, আমরাও তাই আশা করি। এবং দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আগামীকাল 21শে আগস্ট, সেই ভয়াল দিন। বাংলাদেশের স্বপ্ন দেখে একটা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখে জননেত্রী শেখ হাসিনা, তার মৃত্যুর জন্য একটি ষড়যন্ত্র করা হয় এবং একটি হত্যাযজ্ঞ চালানো হয় এবং সেই দিনই অনেক সাধারণ মানুষেরও মৃত্যু হয়। আমি সেই সাধারণ মানুষদের আত্মার শান্তি কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেল আই অনলাইনের সাথে থাকবেন।